একটা প্রসঙ্গ তুলছি আমি, যে আপনারা যে কথা বলছেন শেষ পর্যন্ত সেটা গিয়ে দাঁড়ায় যেটা সোশ্যাল মিডিয়াতে খুব 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 কি বলবো, খুব খুব গ্রসলি, খুব রুডলি এবং খুব ছোট করে বলা হয়, হয়তো ঠিক মানে সে শব্দটা ব্যবহার করে, হচ্ছে মোদি মমতা সেটিং। এখন আমার যেটা প্রশ্ন সেটা আপনাদের কাছে সকলের কাছেই, ধরুন পশ্চিমবঙ্গ সরকারকে বাঁচানোর জন্য মোদি মমতা সেটিং হতে পারে, বিশেষ কোনো খুব মুখ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য এরকম সেটিং হতে পারে। পশ্চিমবঙ্গে এতগুলো মেডিকেল কলেজ, তার একটা প্রিন্সিপাল, তাকে বাঁচানোর জন্য এতখানি জনমতের বিরুদ্ধে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তারা একটা গোপন সমঝোতা করবেন, এটা কেন করবেন, কেন এটা আমরা বিশ্বাস করব? এটা হচ্ছে আমার প্রশ্ন। খুব সংক্ষেপে এই প্রশ্নটার উত্তর চাই। তখন আশাকে বলো, তারপর অন্যদের কাছে শুনি। খুব শুধু এই প্রশ্নটা, শুধু এই জন্য কেন এটা করতে হবে? হ্যাঁ ঠিক আছে, না তারা করতে পারে যদি কমন স্বার্থটা, হ্যাঁ না না, আমি কমন মিনিমাম প্রোগ্রাম যেরকম থাকে কমন মিনিমাম ইন্টারেস্টও আছে, সেই ইন্টারেস্টটা হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট। দুপক্ষই কাউকে বাঁচাতে চাইছেন বা পরস্পরকে বাঁচাতে চাইছেন, যার সঙ্গে কোথাও একটা এই মানে সম্ভাব্য দুষ্কৃতি বা দুর্বৃত্তায়নের একটা মিল রয়েছে। দ্বিতীয়ত যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যুক্তিটা হচ্ছে, ধরো তৃণমূল কংগ্রেস সরকারকে পুরোপুরি এই ক্ষেত্রে এক্সপোজ করে দেওয়া গেল, তাহলে তো বিজেপির সুবিধে, নরেন্দ্র মোদীর সুবিধে, তিনি কেন সেটা করবেন? কিন্তু তৃণমূল কংগ্রেস যদি এখানে দুর্বল হয়, সামনে ইমিডিয়েট সামনে কোনো ভোট নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সামনে যদি এক্সপোজড হয়, লাভটা কার হবে? কারণ বিজেপির তো সেই, কারণ আমরা তো যখন এই আন্দোলন হয়েছে তখন কিন্তু কামদুনির পাশাপাশি হাথরাসের কথাও এসছে, উন্নাওয়ের কথাও এসছে। আমরা বারবার বলেছি যে তিলোত্তমার মানে ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কিন্তু শুধু আরজিকর নয়, আমরা হাথরাসকেও মনে রেখেছি, উন্নাওকেও মনে রেখেছি, আমরা মনে রেখেছি কামদুনিকেও। ফলে বিজেপির মতন একটা পিতৃতান্ত্রিক শক্তি কখনোই চাইবে না। আমার খালি একটা জিনিস, একটা খালি মানে আমার তো এক এক সময় মনে হচ্ছে বিকাশ দার সামনে হয়তো বলাটা ঠিক হবে না, আমরা মানে ব্যক্তিগতভাবে অনেকেই মনে করি, অনেক চিকিৎসকরা মনে করি, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরানোটাও বোধহয় এই চক্রান্তের একটা অংশ বলে মনে হয়েছে। আমাদের বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমরা বারবার এটা ফিল করেছি। সেটা সে বিষয়ে তো উনি নিজে কিছু বলবেন। জয়ন্ত আপনার কাছে শুনে এই একটা মেডিকেল কলেজ একটা প্রিন্সিপালকে বানানোর জন্য এত বড় সেটিং, যে দুটো দল পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে রাজ্যে। হ্যাঁ সেটা আমার শুনুন, মানে আমার গ্রামের যাওয়ার অভিজ্ঞতাতে বলছি যে যাত্রাপালা হয়ে যাওয়ার পরে কৃষকরা আমাদেরকে বলতেন যে রাজায় রাজায় যুদ্ধ করে, পিছনে গ্রিন রুমে একটা বিড়ি ফোকে, একই বিড়ি দুজনে ফোকে। তো সেইটাই আমার কাছে খুব মানে দৃষ্টান্ত স্বরূপ একটা বিষয়। তো সেটিংটার এই গভীরতা আমি মানে কি বলবো যে এটা অনেকগুলো স্তর আছে, এটা ইউনিল্যাটারাল কিছু নয়, আর কি বলবো মনোলিথিক কিছু নয়, অনেকগুলো লেয়ার্স আছে। তো যাই হোক সেই লেয়ার্স গুলো আমি বাদ দিচ্ছি। পলিটিক্যাল সাজেশন রয়েছে, আমি একটা সাজেশন এখানে দিচ্ছি স্ক্রিনে সকলের দেখার জন্য। অজিত কুমার সাহা বলছেন, বলে একজন শুধু অঙ্ক দিচ্ছেন, একজন 241 একদম একদম একদম। তো এই যেটা বলছিলাম যে অনেকগুলো লেয়ার আছে, সেই লেয়ারের মধ্যে একটা পলিটিক্যাল লেয়ার, আর একটা হচ্ছে স্টেটের নিজের লেয়ার। সেই লেয়ারটা হচ্ছে যে এই মেডিকেল এম্পায়ারটা মেবি থাউজেন্ডস অফ ক্রোর্স অ্যাক্রু করে, রেভিনিউ দেয়। আমি রেভিনিউ শব্দটাকে ব্যবহার করছি। রেভিনিউ বলা যাবে কি এটা? তোলা দেয়, ঠিক আছে, আমি সেটাকে রেভিনিউ বলেই বললাম। পলিটিক্যাল রেভিনিউ, এটা পলিটিক্যাল সোর্স অফ রেভিনিউ। এই মানে থাউজেন্ডস অফ ক্রোর্স, এই যে রেভিনিউটা এত বছর ধরে ক্রমাগত অ্যাকুমুলেট করে গেছে, সেখানে একজন লিগালাইজ ললেসনেস এর এগেইনস্টে কথা বলেছে, ফলে তাকে মরতে হবে। সে মেয়ে না হয়ে, মেয়ে বলে সেন্সেশন বেশি তৈরি হয়েছে, ছেলে হলো মরতে হতো। আমাদের মধ্যে হয়তো এরকম সেন্সেশন হতো না যদি কেউ একজন থাকতো। তো
এটা গেল দ্বিতীয় জায়গা। তৃতীয় জায়গা হচ্ছে যে মাথা বাঁচানোর জন্য এত চেষ্টা কেন? মাথা বাঁচানোর জন্য এই কারণেই যে এই মাথার সঙ্গে তার উপরের মাথা, তার উপরের মাথা, তার উপরের মাথা, শেষ অব্দি যে গুণে শেষ করা যাবে না, শেষ অব্দি মাথাটা কোথায় গিয়ে ঠেকেছে, সেই অব্দি যদি ইনভেস্টিগেশন পৌঁছে যায় তাহলে এন্টায়ার সিস্টেমটা হয়তো ধসে পড়তে পারে। আমি খুব সিরিয়াসলি বলি যে আমরা টিপ অফ আইসবার্গ দেখছি। এই মেয়েটির মৃত্যু, মেয়েটির খুন এবং নির্যাতন, এইটে যদি সিরিয়াস তদন্ত হয়, টিপ অফ আইসবার্গ, মানে টিপ অফ আইসবার্গটা আমরা দেখছি, তলটা কোথায় আমরা অনুমান করতে পারছি না। ফলে এন্টায়ার সিস্টেমটা, এই হাজার হাজার কোটি টাকা তৈরির সিস্টেম এবং এই লিগালাইজড ললেসনেস থেকে বাঁচিয়ে রাখার সিস্টেমটা ধসে পড়তে পারে। ফলে she has to die। এবং এটা আর একটা থার্ড লেভেল সেটিং। আমি বিকাশদের কাছে গিয়ে শেষ করবো। তার আগে আমি আমার নিজের একটা মন্তব্য বা পর্যবেক্ষণ আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে এটা সকলেরই জানা, তাও আমার কাছে সব থেকে বড় অসঙ্গতি যেটা লাগে, ধর্ষণ, খুন ধর্ষণ প্রথম দিন থেকে এটা আমরা শুনে আসছি। এবং ধর্ষণের জন্য সব থেকে কি বলবো, সব থেকে দৃশ্যমান প্রমাণ হতে পারে সেভাবেই মৃতদেহটি আবিষ্কার হয়েছিল, সেটা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত। নিম্নাঙ্গে কোনো বসন ছিল না, ঊর্ধ্বাঙ্গের বসন বুকের উপর খোলা, বুকের উপর পর্যন্ত তোলা ছিল, দেখেই মনে হয় ধর্ষণ। এবং এটা ডাক্তাররা যারা দেখেছেন, মহিলা ডাক্তাররা, অল্প বয়সীরা, পুরুষ সিনিয়র ডাক্তাররা, তারা সকলেই দেখে প্রথমে তাই মনে করেছেন তারা রয়েছে। অথচ যেটা ধর্ষণের বায়োলজিক্যাল এভিডেন্স হতে পারত, বীর্য জনিতে না হোক শরীরের অন্য কোথাও তা পাওয়া গেল না। এটা আমার খুবই আমার অবাক লেগেছে একজন সাধারণ পর্যবেক্ষক হিসেবে, ঘটনা পর্যবেক্ষক হিসেবে। দ্বিতীয় যে জিনিসটা সব থেকে অবাক লেগেছে সেটা হচ্ছে যে, যেটা বিকাশদা বললেন, একজন কর্তব্যরত ওসি, ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার, যার ইনভেস্টিগেটিং অফিসার হওয়ার কথা সম্ভবত এই মামলায়, তাকে সিবিআই গ্রেপ্তার করলো। এবং তাকে কিন্তু আরজি করে চুরিটাকে, বহুদিন ধরে চুরি, ওষুধ চুরির জন্য গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য প্রমাণ লোপের অভিযোগে। তিনি 90 দিন পরে খালাস হয়ে গেলেন, তার বিরুদ্ধে না কোনো তদন্ত, না কোনো প্রমাণ, না কোনো উল্লেখ বিচার ব্যবস্থায়। এই দুটো জিনিস আমার অত্যন্ত অসঙ্গতি লেগেছে, যার কোনো উত্তর আমার মনে হয় না কোনো যুক্তিগ্রাহ্য উত্তর আছে। যদি দিতে পারেন খুশি হব। এই অনুষ্ঠানটা হয়তো আজকে এখন অনেকে দেখছেন, পরবর্তীকালে অনেকে দেবেন। এই দুটি প্রশ্নের আমার কাছে কোনো উত্তর নেই। ফিরে আসি বিকাশদা, আপনাকে শেষ করে বলেছিলাম, এই প্রশ্ন দুটো তো আমার রয়েই গেছে। এই দুটো বিষয় যদি আপনার কোনো বক্তব্য থাকে, এবং শেষ যেটা আমার যে ইস্যুতে আমরা আলোচনা করছি, সেটিং এত ছোট, যে কারণ একটা প্রিন্সিপালকে বাঁচানোর জন্য এত বড় সেটিং। ছোট নয়, কথাটা জয়ন্তবাবু যা বললেন অত্যন্ত প্রণিধানযোগ্য। যদি গভীরভাবে আমরা এগুলো বিশ্লেষণ করি, তা না হলে একটি ঘটনার জন্য আরএসএস এর প্রধান তিনি বিবৃতি দিয়ে বললেন, তাদের পত্রিকায় লিখলেন রাজ্য সরকারের অবস্থানকে আমরা সমর্থন করি। হঠাৎ এই ধরনের সমর্থনের প্রশ্ন আসে কেন, যখন গোটা রাজ্য জুড়ে উত্তাল হয়ে গেছে মানুষ? সেটিংটা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য না, সেটিংটা গোটা সমাজের ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য, যেটা সংগঠিত পরিকল্পনা আরএসএস এর। তারা বহুদিন থেকে চেষ্টা করছেন, এখন মোদী ক্ষমতা আসার পর তাদের সম্ভাবনাটা বেড়েছে। আর পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির পক্ষে এরকম সরাসরি ধর্মীয় বিভাজন করা অসম্ভব, কেউ তাদের গ্রহণ করতো না। মমতাকে সামনে রেখে এই কাজটা খুব সহজ হয়েছে। সেটিং এর লেভেলটা অনেক গভীরে, এবং দুর্নীতি সবসময়ই কিন্তু এই ধরনের অপরাধমূলক কার্যকলাপকে সংগঠিত করতে সাহায্য করে। ওই যে বললেন যে আজকে শুধুমাত্র কি আপনার আরজিকর, গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যকে নিয়ে যে ব্যবসা চলছে আপনারা ভাবতে পারবেন না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলো, স্বাস্থ্য সাথীর উপর নির্ভর করো, প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থা সেখানে অনেক বেশি পোষিত হবে, ইন্স্যুরেন্স কোম্পানি লাভ হবে।
পিজি হাসপাতালে গিয়ে আপনি ভর্তি হওয়ার সুযোগ পাবেন না, বেড নিতে গেলে আপনাকে টাকা দিতে হবে। এতে ঘটনা এই সমস্ত জায়গা থেকে এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে পরে সেই টাকা দিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা অনেক সহজ। অতএব আমি চমৎকার লাগলো আমার জয়ন্তবাবুর ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটার সঙ্গে আমি সহমত।